জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আমার মতো আপনারাও নিশ্চয়ই জানতে চাইছেন যে ভারত আর পাকিস্তানের মধ্যে যেখানে জোর কদমে যুদ্ধ চলছিল, সেখানে যুদ্ধ হঠাৎ করে থেমে গেল কেন? শুধুমাত্র ডোনাল্ড ট্রাম্পের একটা পরামর্শেই সিজফায়ার হয়ে গেল? কথাটা ঠিক হজম হলো না। তাহলে এই সিজফায়ারের কারণটা কি? এর ব্যাখ্যা দিয়ে সরকারের পক্ষ থেকেও এখনও কিন্তু কেউ কিছু বলছে না। তাহলে কি যা শুনছি তা সত্যি? তাহলে কি যা রটে তা কিছুটা বটে? ভারতের সিজফায়ারের ঘোষণার পরের দিনই কিছু আন্তর্জাতিক সংবাদ মাধ্যম এমন খবর প্রকাশ করেছে যেটা শুনে আমি পর্যন্ত শিউরে উঠেছি। আপনারাও হয়তো কানাঘুষোটা শুনে থাকবেন। যদি শুনে থাকেন তবে নিশ্চয়ই শুনেছেন যে পাকিস্তান সত্যি সত্যিই ভারতের ওপরে নিউক্লিয়ার বোমা মারার প্ল্যান করছিল। কেন বলছি এরকম কথা? কারণ প্রথমত রিসেন্টলি পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ ন্যাশনাল কমান্ড অথরিটি এনসিজির একটা জরুরি বৈঠক ডেকেছিলেন পাকিস্তানে। এই এনসিএ এটা আসলে পাকিস্তানের অস্ত্রের নিয়ন্ত্রণকারী সংস্থা। ওরাই ঠিক করে কখন কিভাবে পরমাণু অস্ত্র ব্যবহার করা হবে। এদের ওপরেই দায়িত্ব থাকে নিউক্লিয়ার অস্ত্র ভান্ডার সংক্রান্ত যাবতীয় রিপোর্ট আর সিদ্ধান্ত নেওয়ার। দ্বিতীয়ত, পাকিস্তান নিউক্লিয়ার হেড রেডি করছিল এবং এর জন্য আগের দিন পরীক্ষা করার জন্য দিল্লিকে লক্ষ্য করে একটা ওপেন হেড ব্যালাস্টিক মিসাইল পর্যন্ত ছুড়ে দিয়েছিল। ওপেন হেড মানে যেখানে দরকারে পরমাণু বোমা ফিট করা যায়। মিসাইল মডেলটা ছিল ফতে 2, যেটা আসলেই নিউক্লিয়ার বোমা বহন করার ক্ষমতা সম্পন্ন একটা মিসাইল। তৃতীয়ত, আমেরিকার গোয়েন্দা উপগ্রহ থেকে স্পষ্ট দেখা গেছে পাকিস্তান যেখানে নিউক্লিয়ার বোমা রাখে সেই অস্ত্র ভাণ্ডারে বেশ কিছু সন্দেহজনক মুভমেন্ট হচ্ছিল। আর চতুর্থত, পাকিস্তানে অবস্থিত আমেরিকার গোয়েন্দা দপ্তর এটিকে কনফার্ম করে যে সত্যি সত্যি পাকিস্তান ভারতের ওপরে নিউক্লিয়ার আক্রমণের প্রস্তুতি নিচ্ছিল। আর এই খবরটা কনফার্ম হওয়ার সাথে সাথেই আমেরিকা চটজলদি ভারতকে সাবধান করে। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আমাদের প্রধানমন্ত্রীর কথা হয় আর ভারত সিজফায়ারে রাজি হয় অবশেষে। এখন কথা হলো, সত্যিই কি পাকিস্তান ভারতের ওপরে নিউক্লিয়ার বোমা ফেলার প্রস্তুতি নিচ্ছিল, নাকি প্রত্যেকবারের মতো এটাও ভারতকে থামানোর জন্য একটা জেনে বুঝে করা নাটক মাত্র? তবে এখানে একটা কথা বলে রাখি, পাকিস্তানের কাছে আদতেও পারমাণবিক বোমা আছে কিনা সেটা নিয়ে কিন্তু আন্তর্জাতিক মহলে একটা সন্দেহ রয়েছে। কারণ পাকিস্তান তাদের প্রথম পরমাণু পরীক্ষাটা কিন্তু চীনের মাটিতে চালিয়েছিল। তাহলে কি সত্যি পাকিস্তানের কাছে পরমাণু বোমা আছে, নাকি সবটাই আছের খেলা? আর যদি থাকে তাহলে সত্যি কি আন্তর্জাতিক নিয়ম নীতি উপেক্ষা করে ভারতের ওপরে পরমাণু বোমা ফেলার প্রস্তুতি নিচ্ছিল পাকিস্তান? আর একটা নিউক্লিয়ার বোমা ফেলার ভুল করলে পরের দিনই গোটা পাকিস্তান যে পৃথিবীর মানচিত্র থেকে মুছে যাবে, এই ভয়টা কি সত্যিই লাগেনি পাকিস্তানের? নাকি এটা যুদ্ধকে থামাতে আমেরিকার কাছে একটা বার্তা পৌঁছে দেওয়ার নাটক মাত্র? এর সবটুকুই একটু গভীরে গিয়ে বিশ্লেষণ করে দেখব আজকের এই অনুসন্ধানমূলক ভিডিওটাতে। তো চলুন শুরু থেকে শুরু করি। বিষয়টা বোঝার আগে চলুন ভারত পাকিস্তান উত্তেজনার টাইমলাইন ধরে একটু বিষয়টা দেখে নিই। 22শে এপ্রিল কাশ্মীরে পাহেলগামে বড়সড় একটা জঙ্গি হামলা হয় আমরা জানি। তারপরে কয়েকদিন ভারত চুপ ছিল, যদিও পাকিস্তান ধরেই নিয়েছিল যে ভারত নিশ্চিত প্রতিশোধ নেবে। তারপরে 7ই মে 2025-এ ভারত অপারেশন সিঁদুর শুরু করে। এই অপারেশনে ভারতীয় সেনাবাহিনীর 9টি জায়গায় হামলা চালায়। জায়গাগুলো মূলত পাকিস্তানের জঙ্গি ঘাঁটি ছিল। পরে পাকিস্তান স্বীকার করে যে 9টি জায়গা নয়, 6টি জায়গায় আক্রমণ করা হয়েছে। 7, 8, 9 এই 3 দিনে ভারত পাকিস্তানের ওপরে বড় আকারের ড্রোন এবং মিসাইল হামলা করে পাকিস্তানের 5টি শহরের এয়ার ডিফেন্স সিস্টেমকে সম্পূর্ণভাবে নষ্ট করে দেয়। পরিবর্তে পাকিস্তান সীমান্তে কিছু গুলিগোলা চালায়, কিছু ড্রোন এবং মিসাইল হামলা চালালেও ভারত কিন্তু সেগুলো আকাশেই ধ্বংস করে দেয়। এর মধ্যে 9ই মে মার্কিন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স একটা গুরুত্বপূর্ণ বিবৃতি দেন। তিনি স্পষ্ট করে বলেন যে ভারত পাকিস্তান যে লড়াই করছে সেটা ওদের নিজেদের ব্যাপার, আমেরিকা এতে ঢুকবে না। আমরা ভারতকেও বলবো না যে যুদ্ধ থামাও, আবার পাকিস্তানকেও বলবো না। ভারত পাক সম্পূর্ণভাবে দ্বিপাক্ষিক একটা বিষয়, মানে এই কথাটা বলার মধ্যে দিয়ে আমেরিকা নিরপেক্ষ হয়ে গেছিল। এই ঘোষণার পরেই যুদ্ধের পরিস্থিতি আরও দ্রুত খারাপ হতে শুরু করে। পাকিস্তানের ড্রোন হামলার সংখ্যা বেড়ে যায় এবং একই সঙ্গে হামলার তীব্রতাও কিন্তু বাড়ে। ভারতের অমৃতসর সহ বেশ কয়েকটা জায়গায় বিস্ফোরণের শব্দ পর্যন্ত শোনা যায়। যদিও ভারতের মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা দারুণভাবে কাজ করেছিল, বেশিরভাগ ড্রোনকে এবং মিসাইলকেই কিন্তু ধ্বংস করে দিচ্ছিল। কিন্তু বিশ্বের কোনো ডিফেন্স সিস্টেমই যেহেতু 100% সফল হয় না, এমনকি
ইসরায়েলের সেরা সিস্টেম আয়রন ড্রোমেও কিন্তু 10টা মিসাইল এলে 2-1টা ফসকে যায়, তাই কয়েকটা আমাদেরও ফসকে ছিল। তবে ভারত যে শুধু ড্রোন নয়, মিসাইল স্ট্রাইক দিয়েও শক্তভাবে প্রতিশোধ নিচ্ছিল, এটা কিন্তু আমার নিজের চোখেই দেখেছি। ভারতের নিশানা ছিল পাকিস্তানের বেশ কিছু গুরুত্বপূর্ণ এয়ারবেস, তাদের মধ্যে অন্যতম ছিল রাউলপিন্ডির নূর খান এয়ারবেস। ভারতের মিসাইল আক্রমণের পর সেখানকার লোকজন নিজেরাই মোবাইলে ভিডিও তুলে সোশ্যাল মিডিয়াতে ছড়িয়ে দেয়, যাতে করে বোঝা যায় যে ভারত সত্যি সত্যি হামলা চালিয়েছিল। শুধু নূর খান নয়, আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ এয়ারবেস ছিল যেগুলোর উপরে হামলা হয়েছিল, এটার বিষয়ে আমি পরে বলবো। 10ই মে 2025 সকালে পরিস্থিতি পুরোপুরি বদলে যায়। পাকিস্তানের সেনাবাহিনী জানায় যে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ একটা জরুরি মিটিং ডেকেছে, NCA এর মিটিং। NCA মানে ন্যাশনাল কমান্ড অথরিটি। NCA হলো পাকিস্তানের উচ্চ পর্যায়ের একটা সংস্থা যারা দেশের পারমাণবিক অস্ত্র এবং তার ব্যবহার সংক্রান্ত সমস্ত সিদ্ধান্ত নেয়। এরকম একটা টেনশনের সময় NCA এর মিটিং হওয়া মানে সিরিয়াস কিছু ব্যাপার ঘটছে। এর পেছনে সম্ভাব্য দুটো কারণ থাকতে পারে। প্রথমত, ভারতের এয়ারবেস হামলার সময় হয়তো পাকিস্তানের পারমাণবিক অস্ত্র বা তার আশেপাশে এমন কিছু ঘটনা ঘটেছে বা ক্ষতি হয়েছে যেটা ওদের কাছে অনেক বড় চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। আর দ্বিতীয় সম্ভাবনাটা আরও সিরিয়াস হতে পারে, পাকিস্তানের প্রধানমন্ত্রী বা সেনাবাহিনী ভাবতে শুরু করেছে যদি ভারত সম্পূর্ণ শক্তি নিয়ে খুব জোরালোভাবে হামলা চালায় তাহলে কি আর করা হবে, মানে তারা পারমাণবিক অস্ত্র ব্যবহারের দিকে ভাবছে। এটাই কিন্তু চিন্তার বিষয় ছিল। এই সময়ে 10ই মে সকালে ভারতের রাজধানী দিল্লির দিকে পাকিস্তান থেকে একটা ব্যালিস্টিক মিসাইল ছুটে আসে। এই মিসাইলটা ছিল ওপেন হেড, মানে চাইলে এর মধ্যে পারমাণবিক ওয়ার হেড বসানো যেত। মডেলটা ছিল ফতে 2, আর এটা সকলেই জানে যে ফতে 2 একটা নিউক্লিয়ার বোমা বহনকারী বা নিউক্লিয়ার বোমা বহন করতে পারে এরকম একটা মিসাইল। যদিও ভারতের মিসাইল ডিফেন্স সিস্টেম সেটাকে মাঝ আকাশেই ধ্বংস করে দেয়। দিল্লি থেকে প্রায় 250 কিলোমিটার দূরে শিরশা নামক একটা এলাকায় এটা ভেঙে পড়ে। আর এরপরেই ওই দিন মানে 10ই মের দুপুর থেকে হঠাৎ আমেরিকা তার অবস্থান পাল্টে ফেলে। যেখানে তারা আগের দিন মানে 9ই মে বলেছিল ভারত পাকিস্তানের লড়াইয়ে আমরা জড়াবো না, সেখানে 10 তারিখে দুপুরবেলা হঠাৎ তারা তৎপর হয়ে ওঠে। আমেরিকা ভারত এবং পাকিস্তানের সঙ্গে সরাসরি যোগাযোগ করে বলে যে তোমরা যেটা করছো সেটা একদম ঠিক নয়, এখনই থামো, না হলে গোটা অঞ্চলে বিশাল অস্থিরতা ছড়িয়ে পড়বে। আমেরিকার হস্তক্ষেপে দুদেশের মিলিটারি অপারেশনের ডিরেক্টরদের মধ্যে আলাপ হয়। অবশেষে 10ই মে বিকেলবেলা 5টার সময় যুদ্ধবিরতি ঘোষণা করে দেওয়া হয়। আর তারপরই ডোনাল্ড ট্রাম্প তার বিখ্যাত সেই টুইটটা করেন। কিন্তু মজার ব্যাপার হলো এই টুইটে ডোনাল্ড ট্রাম্প লিখেছিলেন তিনি মিলিয়নস অফ পিপলকে জীবনের হানি থেকে বাঁচিয়েছেন। আর এখানেই সবার খটকা লাগে, কারণ মিলিয়ন মানে আমরা জানি 10 লক্ষ, আর মিলিয়নস কথাটা সচরাচর লক্ষ লক্ষ বা কয়েক কোটি সংখ্যা বলতে ব্যবহার করা হয়। বিশেষজ্ঞরা প্রশ্ন তোলে তাহলে কি ডোনাল্ড ট্রাম্প পাকিস্তানের সম্ভাব্য হামলার বিষয়ে ইঙ্গিত করেছিলেন তার টুইটে? আর তারপরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে গুঞ্জন শুরু হয় যে পাকিস্তান নাকি ভারতের ওপরে পরমাণু হামলার সব প্রস্তুতি নিয়ে ফেলেছিল। এখন নিশ্চয়ই আপনি জানতে চাইবেন যে আমেরিকা এই বিষয়টা তাহলে জানলো কিভাবে। দেখুন, এখানে একটা বিষয় বলে রাখি যে আমেরিকার অসংখ্য স্পাই স্যাটেলাইট সারাদিন পৃথিবীর নানা জায়গায় নজরদারি করে। তাদের গোয়েন্দা প্রযুক্তি এতটাই উন্নত যে চীনও কিন্তু এর ধারে কাছে নেই। তাদের একটা বিশেষ সংস্থা রয়েছে যার নাম NGA, ন্যাশনাল জিওস্পেশিয়াল ইন্টেলিজেন্স এজেন্সি। এই সংস্থাটা মূলত স্পাই স্যাটেলাইট ব্যবহার করে বিভিন্ন দেশের সামরিক গতিবিধির দিকে নজর রাখে। বিশেষ করে যখন ভারত এবং পাকিস্তান এরকম একটা মারাত্মক যুদ্ধ পরিস্থিতির মধ্যে ছিল, তাই খুব স্বাভাবিকভাবেই আমেরিকার NGA ভারত এবং পাকিস্তানের প্রতিটা মিলিটারি পদক্ষেপকে গভীরভাবে পর্যবেক্ষণ করছিল। এটাই কিন্তু স্বাভাবিক ব্যাপার। তাছাড়া শুধু স্যাটেলাইট নয়, প্রতিটা দেশের ভেতরেও আমেরিকার নিজস্ব সোর্স থাকে, গোয়েন্দা নয় বরং ইন্টেলিজেন্স ইনফরমার, যাদের মাধ্যমে আমেরিকা যে কোনো দেশের আভ্যন্তরে ঘটা মোটামুটি সব খবরই পেয়ে যায়। এই গোয়েন্দা নেটওয়ার্কের মাধ্যমেই এদিন তারা একটা রেড অ্যালার্ট পায় যে পাকিস্তানের পারমাণবিক অস্ত্রাগারে কিছু অস্বাভাবিক মুভমেন্ট দেখা যাচ্ছে, অর্থাৎ এই অস্ত্রগুলো ব্যবহার করার প্রস্তুতি নেওয়া হচ্ছে কিনা এটা নিয়েই ব্যাপক উদ্বেগ ছড়িয়ে পড়ে। এই খবরটা আমেরিকায় পৌঁছানোর পরপরই সত্যি সত্যি শাহবাজ শরীফ একটা জরুরি মিটিং ডাকেন। NCA এর মিটিং মানে ন্যাশনাল কমান্ড অথরিটির মিটিং। আগেই বলেছি এটা এক ধরনের উচ্চ পর্যায়ের সংস্থা যারা পাকিস্তানের
পারমাণবিক অস্ত্র এবং তার ব্যবহার সংক্রান্ত সব সিদ্ধান্ত নেয়। তারপরে ফতেহ 2 নামক পারমাণবিক অস্ত্র বহন করতে পারে এরকম একটা ফ্রি হেড মিসাইল দিল্লিকে লক্ষ্য করে ছোড়া হয়। আগেই বলেছি যেখানে পরমাণু বোমা লাগানো ছিল না, কিন্তু লাগানোর মতো জায়গা ছিল। এখানে প্রশ্ন হলো, এটা কি ভবিষ্যতের জন্য কোনো টেস্ট মিসাইল ছিল, না এর পেছনে অন্য কোনো বার্তা লুকিয়েছিল? এই সব মিলিয়ে একটা ব্যাপার স্পষ্ট হচ্ছিল, পাকিস্তান তাদের পরমাণু অস্ত্র ব্যবহারের কথা সিরিয়াসলি ভাবতে শুরু করেছে বুঝি। তারা হয়তো ধরে নিয়েছে যে পাকিস্তানে ভারতীয় বিমানের ধ্বংসলীলা যদি আরও একটু বাড়ে তাহলে পরমাণু অস্ত্রই তাদের একমাত্র বিকল্প হতে পারে। অর্থাৎ হতে পারে তারা প্রস্তুতি নিচ্ছিল। আর পাকিস্তান যখন প্রস্তুতি নেয় তখন ওরা কখন যে কি করে বসবে এটা কিন্তু ঠিক কেউ বলতে পারে না। তবে এই জিনিসগুলো যখন মিডিয়ায় আলোচনায় আসে তখন পাকিস্তানের ডিফেন্স মিনিস্টার নিজে টিভি চ্যানেলে এসে বলে যে না না, এমন কিছু নয়, পরমাণু অস্ত্র তো আমাদের শেষ বিকল্প, এটা এখনই ব্যবহার করার কোনো পরিকল্পনা নেই। কিন্তু এখানেই কিন্তু আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটো দিক। প্রথমত, যদি পাকিস্তান সত্যিই পরমাণু অস্ত্র ব্যবহারের দিকেই এগোয় তাহলে তাদের ডিফেন্স মিনিস্টার সেটা যে কখনোই স্বীকার করবে না, এটাই কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার। আর দ্বিতীয়ত, ভারতের যখন হেভি অ্যাটাক চলছে পাকিস্তানে তখন একটা জিনিস মাথায় রাখা দরকার, আজকের দিনে যুদ্ধ কিন্তু আগের মতো নেই। এখনকার যুদ্ধ পুরোপুরি প্রযুক্তি নির্ভর, অর্থাৎ ক্ষেপণাস্ত্র দিয়ে টার্গেট করা, আধুনিক অস্ত্র দিয়ে মোক্ষম আঘাত করা, এগুলোই কিন্তু আজকের দিনের যুদ্ধের মূল স্টাইল। এখন এই পরিস্থিতিতে দুটো জিনিস খুব পরিষ্কারভাবে বোঝা যায়। প্রথমত, পাকিস্তান হয়তো এমন কিছু কাজ শুরু করেছিল যাতে বোঝা যায় তারা পারমাণবিক হামলা নিয়ে সিরিয়াসলি ভাবনা চিন্তা শুরু করছে। আর দ্বিতীয়ত, পাকিস্তান হয়তো এই টেকনিকটা নিয়েছিল যে তাদের পারমাণবিক অস্ত্র বা মিসাইল নিয়ে কিছু কার্যকলাপ করলেই আমেরিকার স্পাই স্যাটেলাইটগুলো সেটা ধরে ফেলবে, আর তখন আমেরিকা বুঝবে যে পাকিস্তান আর মজা করছে না, এবার খুব সিরিয়াসলি ভাবছে। এখানে এই দ্বিতীয় সম্ভাবনাটা সবচেয়ে প্রবল, কারণ যখন সব কিছু ঘটছিল মার্কিন যুক্তরাষ্ট্রের সেক্রেটারি অফ স্টেট মার্কো রুবিও সরাসরি পাকিস্তানের সঙ্গে কথা বলেন এবং পাকিস্তান জানায় যে যদি ভারত আক্রমণাত্মক না হয় তাহলে আমরা শান্তির জন্য পুরোপুরি প্রস্তুত। তারপরে ভারতের সাথে আরও আলোচনা চলে এবং শেষে যুদ্ধবিরতি বা সিজফায়ার ঘোষণা করা হয়। এর মানে পাকিস্তান আগেই শান্তির জন্য প্রস্তুত ছিল। এখন এটা স্পষ্ট যে আজকের যুদ্ধ আর আগের মতো নেই, না 1971, না 1947, না 1965। এখনকার যুদ্ধগুলোতে প্রযুক্তি এবং মিসাইল সিস্টেম কিন্তু ভীষণ রকমের গুরুত্বপূর্ণ। আগে শুধু সৈন্যরা বন্দুক আর গ্রেনেড নিয়ে লড়াই করত, কিন্তু আজ প্রযুক্তি এতটাই উন্নত হয়ে গেছে যে মিসাইলই কিন্তু এখন প্রধান ভূমিকা পালন করে। আর এক্ষেত্রে ভারত অনেকটা এগিয়ে, পাকিস্তানের তুলনায় ভারত অনেক বেশি শক্তিশালী। ভারতের কাছে সুরক্ষার জন্য একটা শক্তিশালী মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, মানে যদি কোনো মিসাইল মহাকাশ থেকেও আসে ভারত তার মোকাবেলা করতে কিন্তু সক্ষম। ভারতের বিএমডি মানে ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেম রয়েছে, যা মহাকাশ থেকেও আসা মিসাইলগুলোকে প্রতিহত করতে পারে, আর মাটির কাছাকাছি আসা মিসাইলকে তো ধ্বংস করে দিতেই পারে। যদি শত্রুর বিমান বা ড্রোন ভারতীয় সীমা অতিক্রম করে ভারত তা প্রতিহত করার ব্যবস্থা রেখেছে। তাছাড়া ভারতের কাছে S-400 সিস্টেমও রয়েছে, যা মিসাইলের আক্রমণকে একেবারে প্রতিরোধ করতে ভীষণ রকমের কার্যকর। তাছাড়া পাকিস্তানের কাছে লং রেঞ্জ মিসাইল ডিফেন্স সিস্টেম নেই, তাদের মিড রেঞ্জ সিস্টেম রয়েছে, কিন্তু তা যথেষ্ট শক্তিশালী নয়। তাই পাকিস্তান জানে যে যদি মিসাইল যুদ্ধ হয় তাহলে তাদের অনেক ক্ষতি হয়ে যাবে, কিন্তু ভারতের ক্ষতি তুলনায় অনেক কম হবে। অতএব পাকিস্তান যুদ্ধ করতে ভয় পাবে, এটাই কিন্তু খুব স্বাভাবিক। এদিকে কিছু প্রশ্ন উঠছে যে ভারত কি পুরোপুরি সিজফায়ার মেনে নিয়েছে নাকি অন্য কিছু ভাবছে। বিক্রম মিশ্র বারবারই বলেছে আমরা একটা বোঝাপড়ায় পৌঁছেছি, কিন্তু তিনি কখনোই একথা বলেননি যে কোনো আনুষ্ঠানিক চুক্তি বা এগ্রিমেন্টের সই হয়েছে। মানে ভারত সিজফায়ারের সম্মতি দিয়েছে কিন্তু কোনো চুক্তির কথা বলেনি, কিংবা কোনো পদক্ষেপের ব্যাপারেও কিন্তু আলোচনা করা হয়নি। সুতরাং এই মুহূর্তে পরিস্থিতি খুবই জটিল। হতে পারে ভারতও সময় নিতে চায়। যদি পাকিস্তান পারমাণবিক অস্ত্র নিয়ে চিন্তা করে তাহলে ভারতকেও কিন্তু কিছু সময় নিতে হবে। লেট আস থিঙ্ক, আমরা ঠিক করব কি করতে হবে কি করতে হবে না সব ব্যাপারে। আর আমাদের মাথার উপরে কিন্তু স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আছে। তবে এতক্ষণের আলোচনায় এটা অন্তত বুঝতে পেরেছেন যে ভারতে
পারমাণবিক বোমা মারবে কিনা সেটা ঠিক না থাকলেও আমেরিকার স্যাটেলাইটে যাতে ধরা পড়ে এরকম নাটক যে পাকিস্তান করেছিল এটা কিন্তু সত্যি। আর তাই হয়তো ভারতও পাল্টা প্রস্তুতির জন্য কিছুটা সময় নিয়েছে, আর সেজন্যই হয়তো এই সামরিক বিরতি। একটা লম্বা যুদ্ধে এরকম ছোট ছোট কিছু স্ট্র্যাটেজি কিন্তু থেকেই যায়, তাই নয় কি? তো এই হলো সম্পূর্ণ আলোচনা। আশা করি আপনাদের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে গেছেন। এখন এই মুহূর্তে যখন আমি এই ভিডিওটা বানাচ্ছি তখন দিল্লি রীতিমতো থমথম করছে, কোনো খবর বাইরে আসছে না। আর ইতিহাস সাক্ষী, যখন যখন ভারত এরকম নীরব থেকেছে তারপরেই বড় কিছু হয়েছে। আপনাদের কি মনে হয় ভারত বড় কিছু করতে চলেছে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান কমেন্ট জানাতে ভুলবেন না। নতুন ভিডিও নিয়ে আবার দেখা হবে, ততদিনে ভালো থাকুন, সুস্থ থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।